আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ভিডিও বানানো হয় না। আমার একটা আ উম প্রোগ্রাম ছিল 'কেচ কানকার' যেখানে আমি খোলা মনে কথা বলতাম। বাট অনেকদিন কথা বলা হয় না। আজ অনেকদিন পর আ কুমিল্লার বাসায় আম একা ভাবলাম যে আজকে কিছু মনের কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটার নাম হচ্ছে ভয়। ২৪ পরবর্তী সময়ে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা কি কোনো ভয়ের ভেতরে আছি? আমাদের ভেতর কি কোনো নতুন ভয়ের জন্ম নিয়েছে? সেটা নিয়ে কথা বলতে চাই। আজকে আম সন্ধ্যাবেলা আমার কুমিল্লা জিলা স্কুলের সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। নাম 'লাহাম'। সুন্দর রেস্টুরেন্ট। আমাদেরই কুমিল্লা জিলা স্কুলের এক ছোট ভাই রেস্টুরেন্টটি দিয়েছে এবং তার সাথে আরো অনেকেই আছে। ওখানে আমারই এক আ 95 ব্যাচের এসএসসি 95 ব্যাচের বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। সে এখন কুমিল্লা ইউনিভার্সিটির অধ্যাপক। একটা অ্যানথ্রোপোলজির অধ্যাপক। অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। নাম সঙ্গত কারণেই নাই বললাম। আম তার জ্ঞানের বিস্তৃতি আমাদের সাধারণ মানুষের থেকে অনেক বেশি। তার প্রজ্ঞা, তার চিন্তাধারা অনেক গভীর। তো তার সাথেই কথা হচ্ছিল আম ভয় নিয়ে। যে জাতি হিসেবে আমরা কি এখন কোন ভয়ের ভেতরে আছি? ১৭ বছর স্বৈরাচারী শাসনের আমলেও তো আমাদের অনেক ভয় কাজ করতো। আমরা কথা বলতে পারতাম না, মত প্রকাশ করতে পারতাম না। মত প্রকাশ করলেও আ খুব চিন্তা ভাবনা করে মত প্রকাশ করতে হতো যাতে একটি দলকে বা একটি দলের মানুষদেরকে কোনোভাবে আমরা আঘাত না করি। তো স্বৈরাচার পতনের পর এই নতুন বাংলাদেশে এই ১.৫ বছরের নতুন বাংলাদেশটায় কি ধরনের ভয় কাজ করে? তো আমাকে বলছিল একটা অদৃশ্য ভয় এখন কাজ করে। আগে যেমন এটা খুব ডিফাইন্ড ছিল যে ভয়টা এদের কারণে। আর এখন যে ভয়টা সেটা একটা অদৃশ্য শক্তি। যেই শক্তিটার হয়তোবা উত্থান হচ্ছে বা উত্থান হয়েছে এবং এখন যদি কিছু বলি, তারা আসলে কিভাবে এটাকে নেবে বা এটার জন্য তারা কিভাবে তেড়ে আসবে বা তাদের দলীয় আ তাদের দল এবং মতে যেই মানুষগুলা বিশ্বাস করে তারা এটাকে কিভাবে এনালাইজ করে অ্যাটাক করবে, সেরকম একটা ভয় কাজ করে। তো এটা কোনো পার্টিকুলার দল না। এটা এমন একটা শক্তি যেটার উত্থান হয়েছে এবং এই শক্তিটা আসলে কতটা শক্তিধর সেটা হয়তোবা সময়ই বলে দেবে। বাট এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারাই চিন্তা করে নিয়েন যে আমরা আসলে কোন শক্তিটার কথা বলছি। তো আমি ওকে বললাম যে মুক্তিযুদ্ধের এত বছর পর ৫৫-৫৪ বছর পর এতগুলা মানুষ প্রাণ দিল। মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো দল মত নির্বিশেষে স্বৈরাচারকে হটাতে। এত মানুষ আহত হলো। এত শহীদের আত্মত্যাগ, এত আহতদের কান্না, চিৎকার। তাদের বদলে আমরা যে নতুন বাংলাদেশটা পেলাম সেখানেও আমাদের মত প্রকাশ করতে ভয় পেতে হবে। সেখানেও আমাদের চিন্তা করে কথা বলতে হবে। সেখানেও আমরা আ কোনো একটা অদৃশ্য শক্তির ভয়ে আমরা আসলে মত প্রকাশটা স্বাধীনভাবে করতে পারবো না। তাহলে আসলে কি হলো? তাহলে এই বাংলাদেশ 2.0 আসলে কোথায় দাঁড়ালো? আর যে শক্তিটার কথা বা যেই দলটার কথা সে বলছিল বা আমি বলছি, তারা কি আসলে ওইভাবে চিন্তা করছে? তারাও তো এই অভ্যুত্থানের একটা অনেক বড় শক্তি বা অনেক বড় অংশীদার ছিল। তো তারা কি দেখেনি নতুন বাংলাদেশটার জন্ম কিভাবে হয়েছে? কিভাবে এই দেশের মানুষ সবাই তাদের যা কিছু ছিল তা নিয়ে রাস্তায় নেমে এসেছিল? তো তারা কি সেই ভুলটা করবে স্বৈরাচারের মতো? তারা কি তাদেরকে সংশোধন করবে না? বা তারা কি নতুন বাংলাদেশের যে চাওয়া বা যে বিশ্বাস সেটার উপরে ভিত্তি করে এগিয়ে যাবে না? তারা যদি না করে তাহলে তো তারা অনেক বড় ভুল করবে। তা আমি ওকে এটাই বলেছি যে, "দেখ আ একমত তো আল্লাহর উপরে বা উপরওয়ালার হাতে। আমাদের উচিত হবে যদি দেশটাকে আমরা ভালোবাসি, আমাদের নিজ জায়গা থেকে দেশকে ভালোবেসে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যেটা ভালো, যেটা রাইট বাংলাদেশের জন্য সেটার পক্ষে দাঁড়ানো। এবং এতে সামনে যেই আসুক তাকে যাতে আমরা মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, শক্তি দিয়ে মোকাবেলা করতে পারি। সেটাই হয়তোবা নতুন বাংলাদেশের প্রত্যাশা, সেটাই হয়তোবা নতুন বাংলাদেশটা।" তো
হ্যাঁ, এটাও ঠিক। ২৪ পরবর্তী সময়ে আমি নিজেও অনেক কিছু লিখেছি, অনেক কিছু বলেছি, অনেকদিন বলতে পারি নাই, অনেক কিছু লিখতে পারি নাই। ওগুলো বিস্ফোরণ ঘটেছে। তারপর সময়ের সাথে, সাথে নিজেও কেমন জানি একটু নিস্তব্ধ হয়ে গেছি। এখন হয়তোবা অনেক কিছু লিখতে ইচ্ছা করে না, বলতে চাই না। আম এই ১.৫ বছরে যে বাংলাদেশটার আশা বা স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই বাংলাদেশটাকে আমরা সেই পথে এগোতে দেখি নাই। আম এবং ২৪ পরবর্তী সময়ে ওই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিজের ব্যক্তিগত জীবনেও, নিজের পারিবারিক জীবনেও, নিজের পেশাগত জীবনে অনেক ধরনের পরিবর্তন এসছে। সবগুলোর একটা ইমপ্যাক্টে নিজেও অনেক চুপচাপ হয়ে গেছি হয়তোবা আগের থেকে। কিন্তু তার মানে এই না যে দেশ বিপদে পড়লে আবার আরেকবার এগিয়ে যাব না। যতক্ষণ দেহে এক বিন্দু প্রাণ আছে দেশের জন্য অবশ্যই এগিয়ে তো যাবোই। সেটা যেখান থেকে হোক, যেভাবেই হোক। আম আসলে আমার যেটা মনে হয় যে আমরা হয়তোবা একটা অনেক বড় সুযোগ হাতছাড়া করে ফেলেছি। যে সুযোগটা অনেক রক্তের বদলে এসেছে। যে সুযোগটা অনেকদিন পরে এসেছে। যে সুযোগটা অনেক ছোট, ছোট শক্তি এক হয়ে একটা বড় শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে এসেছিল। কিন্তু আমরা সুযোগটাকে হাতছাড়া করে ফেলেছি। আমরা ২৪ পরবর্তী সময়ে এদেশের সকল রাজনৈতিক দল বা নতুন যে রাজনৈতিক দলটা যেটা আন্দোলন বা গণ-অভ্যুত্থান থেকে বের হয়েছে, তারা সবাই এক হয়ে আমরা হয়তোবা একটা জাতীয় সরকার গঠন করতে পারি নাই বা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই। যেখানে হয়তোবা সব দলের অংশীদারিত্ব থাকতো, সব মতের অংশীদারিত্ব থাকতো এবং দেশটাকে আমরা একটা একটা স্পেসিফিক সময়ের জন্য এগিয়ে নিয়ে যেতে পারতাম। সেটা না করে আমরা যে যার পথে হেঁটেছি, যে যার স্বার্থের দিকে তাকিয়েছি। সবার কাছে মনে হয়েছে এই তো নির্বাচন হলে দাঁড়ালেই মনে হয় আমি আবার সংসদ সদস্য হয়ে যাব। আমার হাতে সেই শোষণের এবং শাসনের ক্ষমতাটা চলে আসবে। তো এটা আমরা যারা ভাবি বা এটা যারা আমরা চিন্তা করি তারা আসলে পতিত স্বৈরাচারী সরকারের মতোই অ্যাকচুয়ালি চিন্তা করছি। আমরা হয়তোবা ওই যে বলে না ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শেখে না। আমরা হয়তোবা ভুলে গেছি যে আসলে কি পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো একটা এত শক্তিশালী দল তাদের সবকিছু থাকা সত্ত্বেও তাদের পতন হয়েছে। তারা সবাই পৃথিবীর ইতিহাসে প্রবাবলি দে আর দ্য অনলি পলিটিক্যাল পার্টি যারা যাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের সাংসদ, মন্ত্রী সব দেশ ছেড়ে পালিয়ে গেছে। এবং তাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে। যদি আমি মানে সঠিকভাবে ইয়ে করি। এবং দেশের ভেতরেরই কিছু মানুষ তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। যাই হোক পরিস্থিতি কি ছিল, সেই সময় কি ছিল ওইটার উপরে ভিত্তি করে এই ধরনের ডিসিশন তারা নিয়েছেন। আম যেটার কাফফারা হয়তোবা আমরা বিগত ১.৫ বছরে দিয়েছি। উচিত ছিল তাদেরকে দেশে রাখা, তাদের বিচার করা, সঠিকভাবে তাদেরকে আইনের সামনে নিয়ে আসা। বাট সেটা আমরা করতে পারিনি। এবং সেটার কাফফারা আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশের বাইরে থেকেও কিভাবে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের মধ্যে কোন ধরনের অনুশোচনা নেই। তাদের মধ্যে কোন ধরনের আত্মসমালোচনা নেই। তারা এখনো আম মানে দা তারা পাপী হয়ে তারা ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কি আসলে এতই বোকা? সবাই কি বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করে? আওয়ামী লীগ যেরকম বাংলাদেশের মানুষকে বোকা মনে করে, এত বছর শাসন করেছে। আপনারাও কি তাই করবেন? নির্বাচনের তো আর বেশি দিন নাই, তাই না? আপনাদেরও কি মনে হয় যে নির্বাচন পরবর্তী সময়ে আপনারা মন্ত্রী, এমপি হয়ে সরকার গঠন করে আপনার দেশের মানুষের রক্ত আবার চুষবেন, আপনার দেশের মানুষকে শোষণ করবেন, শাসন করবেন। আর ২০ কোটি মানুষ আপনাদেরকে ছেড়ে দিবে? আপনাদের এটা মনে হয়? হাসিনার এত শক্তি ছিল, সব ছিল তার। সে কি পারছে? আপনাদের তো কিছুই নাই। আপনারা পেরে যাবেন। আপনাদের মনে হয় সেটা। তাহলে তো আপনারা আসলে বোকার রাজ্যে বসবাস করছেন। আপনাদের পতন আওয়ামী লীগ বা হাসিনার থেকেও আরো অনেক ভয়ংকর হবে। এটা কি আপনারা কখনো চিন্তা করেছেন বা করেন? যদি সত্যিই করেন আপনাদের কি উচিত? আপনাদের উচিত মানুষের কাছে যাওয়া। মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাসকে জয় করা। কিভাবে মানুষকে শোষণ আর শাসন করবেন এইটা যদি প্ল্যান করেন, আপনারা তো ২ দিনও টিকতে পারবেন না। আপনারা কি বোঝেন যে ২০ কোটি মানুষ এখন জানে কিভাবে স্বৈরাচার নামাতে হয়? কিভাবে রাস্তায় নামতে হয়? কিভাবে তাদের রাইটের জন্য ফাইট করতে হয়? আমাদের এই গণ অভ্যুত্থান থেকে যে দলটা বেরোলো, এই যে পিচ্চি, পিচ্চি ছেলেরা, এদের যেই এদের যে অ্যাটিটিউড এবং এদের সাঙ্গপাঙ্গ ওদের গত ১.৫ বছরে ওদের যেই উগ্রতা, যে আগ্রাসন, এতে কি ওদের কোনো লাভ হয়েছে? আমরা ডাকসুতে, জাকসুতে কি দেখেছি? কেউ কি ওদের ১ বিন্দু দাম দিয়েছে?
তাদের কি মনে হয় যে নির্বাচনে তারা এক বিন্দু দেশের মানুষের কাছে যেতে পারবে? তাদের মানুষজনের নামে যে পরিমাণ দুর্নীতি এই ১.৫ বছরে আমরা শুনেছি, তার যদি ১০% ও সত্যি হয়, তারা তো সময় হাসিনার থেকেও বড় দানব হয়ে যাবে। তাহলে আসলে কি হলো? আর যেই বড়, বড় দলগুলো আছে, তারা যা করলো, তারা যা চেহারা কেউ ময়লার ডিপো, ওই ট্যাক্সি স্ট্যান্ড দখল করলো, কেউ যে ইউনিভার্সিটি দখল করলো, ব্যাংক দখল করলো। বাংলাদেশটা কি আসলে একটা দখলের আখড়া? যে যেমনে যখন যেখানে মনে হয় যেমনে পারে দখল করে নিবে। দেশের মানুষ আমরা সবাই বসে এটা মেনে নেব। এটা আপনারা কিভাবে ভাবেন? আপনাদের ভয় হয় না? আপনাদের মনে হয় না যে নেক্সট টাইম আওয়ামী লীগ তো পালানোর সুযোগ পাইছে। আপনারা তো পালানোরও সুযোগ পাবেন না। নেপালের ওই যে মন্ত্রী এমপিরা তো হেলিকপ্টারে ঝুলছে। আপনাদের তো তাল গাছে আর ওই আ সুপারি গাছে ঝুলায় রাখবে। নারকেল গাছে ঝুলায় রাখবে বাংলাদেশের মানুষ। দেখেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন এডুকেটেড আ একজন এদেশের টাকায় যেহেতু পড়ালেখা করেছি, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ক্যাডেট কলেজে যেহেতু আমার পড়ালেখার ভিত্তি এবং সেখান থেকে যেহেতু আম উপরওয়ালার অশেষ রহমতে এবং এই দেশের থেকে যে শিক্ষা আমি পেয়েছি, সেই শিক্ষার বদৌলতে দেশ-বিদেশে পড়ার সুযোগ হয়েছে। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলব, সামনের বাংলাদেশটা না অন্যরকম হবে। শোষণ আর শাসনের চিন্তা থেকে বের হন। দেশের মানুষের সেবা করার চিন্তা করেন। দেশের মানুষকে ভালোবাসার চিন্তা করেন। বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলবেন, কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেটা নিয়ে চিন্তা করেন। সেটা যদি চিন্তা না করেন, তাহলে আপনারা হেরে গেছেন। আপনারা জেতার আগেই হেরে গেছেন। হ্যাঁ, হয়তোবা নির্বাচন করে মন্ত্রী এমপি হবেন, বাট টিকতে পারবেন না। টিকতে পারবেন না। এই দেশের মানুষ আপনাদের টিকতে দেবে না। তো উম অন্য দলের ভুল থেকে বা অন্যের ভুল থেকে যে শেখে, সেই বুদ্ধিমান। বুদ্ধিমান হবার চেষ্টা করেন। আওয়ামী লীগ যে ভুলগুলা করে গেছে বা বিগত ৫৫ বছরে অন্যান্য সরকাররা যেসব ভুল করে গেছে বা আপনারা সরকারের থেকে যেসব ভুল করেছেন, সেগুলা রিপিট করতে যেয়েন না। যদি আবার রিপিট করতে যান, তাহলে মনে রাখবেন আপনারা এবার এমন একটা শক্তির মোকাবেলা করতে যাবেন, যেই শক্তিটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নাই। সেটার একটা ঝলক আপনারা দেখেছেন ২৪ এ। নেক্সট টাইম যেটা হবে আপনারা ঝলক দেখবেন না। কারণ ঝলক দেখ দেখার জন্য হয়তোবা সেই চোখটাও আপনাদের থাকবে না। সেটাও এদেশের মানুষ আপনাদের কাছ থেকে কেড়ে নেবে। এই কথাগুলো অনেক কষ্ট থেকে বলছি। বিগত ১.৫ বছরে বাংলাদেশটা যা হবার কথা ছিল সেটা হয় নাই। যে সরকারটা যে অন্তর্বর্তীকালীন সরকারটা দেশটাকে চালিয়েছে তাদের হাতে অনেক সুযোগ ছিল। জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোক কেন এরকম একটা দুধভাত উপদেষ্টা পরিষদ নিয়ে দেশটা ১.৫ বছর চালান? কেন দেশের এত মেধা থাকা সত্ত্বেও উপদেষ্টা পরিষদটাকে বড় করলেন না? সেখানে অন্যান্য মেধাবী, প্রতিভাবান মানুষদেরকে আনলেন না, যারা দেশটাকে আরো কন্ট্রিবিউট করতে পারত দেশটার জন্য। আমি জানি না উনার মাথায় কি চলছিল, বা উনার মাথায় কি আছে। যাক, উনি যতটুক করেছেন ওটার জন্য উনাকে ধন্যবাদ। উনার উচিত একটা নির্বাচন সঠিকভাবে দিয়ে, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দিয়ে যাওয়া এবং নির্বাচনটাকে সঠিক করবার জন্য উনার যা করা দরকার সবই করা উচিত। যদিও আমি মনে করি এই সরকারের সেই ক্ষমতা বা সেই প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা আছে কিনা এরকম একটা সুষ্ঠু নির্বাচন করার। কারণ তাদের এগেইনস্ট এ অনেক বড় শক্তি কাজ করছে। আম সেটা আরেকদিন অন্য আলোচনা। আরেকদিন ওটা নিয়ে আলোচনা করব। আম সবাই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। যে বাংলাদেশটা আমাদের হবে। যে বাংলাদেশটাতে আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের স্বপ্ন, আশা, ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। আমাদেরকে নিয়ে বেঁচে থাকবো। ওইটা যদি আমরা না পাই, তাহলে আমরা আবার যুদ্ধ করব। এটা কোন দলের জন্য হবে না। কোন মতের জন্য হবে না, কোন ব্যক্তির জন্য হবে না। এটা আমাদের নিজের জন্য হবে। যদি মরতেই হয়, আমরা যুদ্ধ করে মরবো। ঘরে বসে আ অত্যাচারিত অনাচারে তো আর মরবো না, তাই না? এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ করে দেখিয়েছে। তো আর বেশি কথা বলব না, বেশি জ্ঞান দিতে চাই না। একজন নাগরিক হিসেবে আমার মনের কথাগুলো বললাম। ভয় করবেন না। ভয়ের দিন শেষ। এগিয়ে যাক নতুন বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। বেঁচে থাকলে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।